বাংলা করেছে? দেখো এক দাগের অঙ্ক করেছে, তোমাদের কনফিউজ হচ্ছে, দেখো ভালো করে বোঝো। একটা হচ্ছে যদি পোস্ট কে অতিক্রম করে দুটো ট্রেনই, তাহলে কিন্তু ট্রেন দুটো জাস্ট তাদের নিজের দৈর্ঘ্যটাকেই যাবে। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ কত হয়ে যাবে? 150 মিটার/সেকেন্ড। তুমি একটা জিনিস দেখো, এখানে বলছে যে 150 মিটার দীর্ঘ একটি পোস্টকে 15 সেকেন্ড অতিক্রম করছে। যদিও বা অত ইজি থাকবে না যে 150/এত, তাই না? এখানে 150/15 দেখা যাচ্ছে যে 10 মিটার/সেকেন্ড আসবে। আর এখানে যে কিলোমিটার/আওয়ারে করি 18/5 দিয়ে গুণ করবো, করলে দেখা যাবে যে কি 5×15=75, মানে 18 দিয়ে 36 কিলোমিটার/আওয়ার প্রথম ট্রেনটার গতিবেগ। ঠিক আছে, এবার এখানে যে ভাষাগত ত্রুটি আছে, এখানে কিন্তু যদি আমরা ধরি যে পোস্টটাকেই 12 সেকেন্ড অতিক্রম করে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আসবে 45। কিন্তু যদি এখানে এই কথাটা উল্লেখ করা দরকার ছিল যে বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেন প্রথম ট্রেনটিকে 12 সেকেন্ড অতিক্রম করে, বুঝতে পেরেছো? প্রথম ট্রেনটাকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তখন কিন্তু অ্যান্সার হবে, যেটা এরা অ্যান্সার কিতে নিয়েছে এই হিসাবেই নিয়েছে যে দুটো ট্রেনের দৈর্ঘ্য 300 ডিভাইডেড বাই 12, এটা আছে মিটার/সেকেন্ডে, কিলোমিটার/আওয়ার অ্যান্সার, তাই 18/5 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 5×12 = 60, 60 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানে যে 5, 5×90 কিলোমিটার/আওয়ার হচ্ছে রিলেটিভ স্পিড। তার মধ্যে 36 হচ্ছে প্রথমটা, তাহলে দ্বিতীয়টা কত হবে? 54। এই হিসাবে কিন্তু সঠিক, ভাষাগত ত্রুটি আছে। ঠিক আছে, নেক্সট দুটোই দেখিয়ে দিলাম এই জন্য। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্ট 18 সেকেন্ড। দেখো সিম্পল একদম, ভালো করে বুঝবে। ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, তাহলে প্ল্যাটফর্ম, আচ্ছা শোনা যাচ্ছে তো? হ্যালো, দৈর্ঘ্য। এবার দেখো প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম যখন করছে মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেও যাচ্ছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও যাচ্ছে, এই টোটালটা যেতে ওর 39 সেকেন্ড সময় লাগে। ভেরি গুড, ঠিক আছে। এবার দেখো বলছে একটি সিগন্যাল পোস্ট, আর সিগন্যাল পোস্টকে যাচ্ছে মানে কি ট্রেন জাস্ট তার কার দৈর্ঘ্য যাচ্ছে? ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। সিম্পল হয়ে গেল, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইজিলি আমরা বের করতে পারি। ঠিক আছে, দেখো কিভাবে। তাহলে এই যে বাকি যে এক্সট্রা যে 18 সিগন্যাল পোস্টকে যাচ্ছে মানে এই 300 মিটার যাচ্ছে 18 সেকেন্ড। ওকে, তাহলে প্ল্যাটফর্ম যাচ্ছে বাকি যে সেকেন্ডটা, কত সেকেন্ড? তাহলে 21, কারণ 18 + 21 তবে কি 39, তাহলে 21 সেকেন্ড যাচ্ছে জাস্ট শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে ট্রেনের 21 সেকেন্ড। ঠিক আছে, আর ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে 18 সেকেন্ড। ক্লিয়ার হয়ে গেল, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা চাইছে, তার আমরা বলতে পারি যে 18 সেকেন্ড মানেই ট্রেন যাবে 300 মিটার, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 21 সেকেন্ড অতিক্রম করতে লাগছে। তাহলে 21 সেকেন্ড মানে কত? 3×7=21, আর এইদিকে তার অ্যান্সার 7 আসে, মানে এটা অ্যান্সারে বোঝা যাচ্ছে। আর এখানে দেখো কত আসছে, 3 দিয়ে গেলাম না, 3×6, তাহলে এখানে 5×6=30, মানে 50×7, তাহলে অ্যান্সার অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? খুব সুন্দর সোজা ভাবে করা যায় এগুলো এইভাবে। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোন স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 30 মিনিট সময় নেয়। ভেরি গুড। আচ্ছা, স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা হলে, তার একটা সিম্পল লজিক বুঝতে পারছো এখানে তোমরা, যে একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিলোমিটার গেল, তাহলে এখানে 2 কিলোমিটার গেছে, আবার যখন ফিরে আসছে তখন আবার 2 কিলোমিটার, তাই তো? তাহলে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট নাকি তার 30 মিনিট সময় লেগেছে। আবার বলছি স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার, তো এখানে আমরা ধরে নিলাম স্থির, তাহলে নৌকার বেগ চেয়েছে, তাহলে নৌকার বেগ ধরে নিলাম কি আমরা এক্স। আচ্ছা, নৌকার বেগ যদি এক্স হয়, তাহলে আমরা বলতে পারি যে অনুকূল কত হবে? x+3, এটা হবে অনুকূল। আর প্রতিকূল কি হবে? নৌকার বেগ -x-3। ওকে, তাহলে এখানে আমরা সময় দেওয়া আছে, সময়টাকে করতে গেলে কি করব? ডিস্টেন্স 2 কিলোমিটার, x+3, ওকে, প্লাস মোট 30 মিনিট বলেছে, এখানে 2/x-3 ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 30 মিনিট। 30 মিনিট মানে আমরা কি বলতে পারি? হাফ ঘন্টা। 30 মিনিট মানে হাফ ঘন্টা, যেহেতু আমার কিলোমিটার/আওয়ারে আছে, তাহলে আমি ধরে নিলাম কি হাফ ঘন্টা করে। ঠিক আছে, তাহলে এইবার তোমার এখানে ক্যালকুলেশন করতে হবে যে কোনটা তো করলে আমার হাফ ঘন্টা আসবে। ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করে এখানে অপশন টেস্ট করা আমার মতে বেস্ট। তাহলে আমি যদি 9 ধরি, তাহলে 9 আর 3 কত হবে? 12 হবে। ঠিক আছে, আর এখানে
9 থেকে 3 বাদ দিলে 6 হবে। তাহলে কত হচ্ছে দেখো তো, হাফ কি আসছে? তাহলে 2/12 প্লাস এদিকে 2/6 করলে কত হয়? 6/12 হয়ে যায় না? তাহলে এটাই অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার আসছে। দেখো 2/9 আর 3 12, এখানে x ধরে নিচ্ছি 9 যদি হয় অ্যান্সার, 9 আর 3 12 প্লাস এদিকে কত আসছে 2/9 3 6। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 12 যদি এলসিএম হয়, এদিকে 2 আর এদিকে 2 2 4, টোটাল 6, তাহলে 6/12 মানে কত? হাফ ঘন্টা এলো। এলো না? এই পর্যন্ত করেই কিন্তু অপশন টেস্ট করতে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। অপশন এ এর অ্যান্সার। এবার তুমি যদি অপশন টেস্ট না করো তাহলে কি করা যাবে না? যাবে, টাইম সাপেক্ষ ছাড়া আর কিছু নয়। দেখো কিভাবে। তাহলে এখানে তোমাকে করতে হবে কি ভাই, তোমাকে এলসিএম করতে হবে। তুমি যদি এলসিএম করো তাহলে এখানে কি এসে যাচ্ছে দেখো তো, একটা x+3 ইন্টু x-3 এটা আসছে, গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 2x মাইনাস, এটার সঙ্গে গুণ হবে ওইটার সঙ্গে, 2x মাইনাস কত 6। আচ্ছা প্লাস এখানে কত হচ্ছে 2x প্লাস 6 ইকুয়াল টু তোমার হাফ হচ্ছে। এটা ক্যালকুলেশন করলে দেখো এটা কি আসছে, a প্লাস বি যদি ধরো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, কি আসছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এটা নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছ কি? কথা বলছো না কেন? চুপচাপ থাকলে হবে? তাহলে ওপরটা ক্যালকুলেশন করলে +6 আর -6 আউট হয়ে গেল, তাহলে এখানে 2x প্লাস 2x কত হয়ে যাবে? 4x হয়ে যাবে। ইকুয়াল টু এটা ডাইরেক্টলি যদি আমরা এখানে দেখছি যে এটা যদি a ধরে, এটা যদি b ধরে, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে বলতে পারি যে একটা হবে x স্কয়ার। আচ্ছা এটাকে আমরা ডাইরেক্ট 8x করে দিলাম, কারণ কোনাকুনি গুণ করে দিলাম, ঠিক আছে 2 দিয়ে, আর এখানে যাবে 1 দিয়ে। তাহলে এখানে আসবে কি x স্কয়ার, আর এদিকে মাইনাস 3 3 9। তার মানে আসবে কি দেখো x স্কয়ার, আমাদের এবার দেখো মিল টার্ম করতে হবে, x স্কয়ার মাইনাস 8x মাইনাস 9 ইকুয়াল টু 0। আমি 8x টা ওপাশে নিলাম। তাহলে এখান থেকে তোমাকে আবার করতে হবে, দেখো তোমার এবার সিম্পলি বোঝো যে গুণ করে তোমাকে কত করতে হবে? গুণ করে 9 করতে হবে, আর বিয়োগ করে 8 করতে। তো বোঝাই যাচ্ছে যে ভাই কি হবে, যে 9কে 9 হবে, বিয়োগ করে যদি 9কে 9, বড় সংখ্যাকে মাইনাস আর এখানে প্লাস 1। তাহলে দেখো যার আগে মাইনাস হয় সেটাই অ্যান্সার হয়, মনে আছে তো? যার আগে মাইনাস হয় তার আগে সেটাই অ্যান্সার হয়ে যায়। বুঝতে পারলে? এখান থেকে মিডিল টার্ম করে দেবো, টাইমটা লাগবে, কিন্তু এইখান থেকে যদি আমি করে দিতে পারি অপশন টেস্ট, টাইমটা কম লাগবে। এই জন্য অপশন টেস্টের কথা বলছি। নেক্সট, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। তাহলে ঘন্টায় 10 কিলোমিটার মানে কি, ওদের স্থির জলে বেগই হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। তাহলে কি স্রোতের প্রতিকূলে তার 5 গুণ সময় লেগে যাচ্ছে। স্থির জলে এক ব্যক্তি 10 কিলোমিটার বেগে সাঁতার কাটছে, ওকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে, তাহলে এখানে দূরত্বটা আমরা জানা নেই কি, নদীর স্রোতের বেগ কত? নদীর স্রোতের বেগ যদি আমি ধরে নিই এক্স, নদীর স্রোতের বেগ ধরে নিলাম কিন্তু এক্স। হ্যাঁ, আচ্ছা এখানে বলেই দিও, সরি, এখানে বলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হবে হবে, দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে, হ্যাঁ বলেই দিয়েছি, ঠিক ঠিক। তাহলে এখানে যদি আমরা ধরি 1 ঘন্টা লেগেছে এটা, আচ্ছা, আর এটা সময় লেগেছে 5 গুণ, এটা কিসের রেশিও আছে? এবার দেখো এটা ক্লিয়ার করছি। এটা দিয়েছে হচ্ছে এক ব্যক্তি এত ঘন্টায় বেগে সাঁতার কাটে স্থির জলে, যেটা আছে স্থির আছে। আচ্ছা এখানে তার অতিক্রম করতে প্রতিকূলে, কিন্তু স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূল দিয়েছে এটা। আচ্ছা প্রতিকূল দিয়েছে, তাহলে এটা 1 গুণ যদি লাগে আর প্রতিকূলে তার 5 গুণ, মানে 5 লাগবে। এটা কিসের রেশিও? টাইম। আর টাইমের রেশিওর উল্টো কি হবে? স্পিডের রেশিও, তাই না? স্পিডের রেশিও হয়। এবার দেখো এখানে বলে দিয়েছে 5 মানে কত? 5 মানে যদি 10 হয়, তাহলে 5 মানে 10 মানে 2 গুণ বেশি, তাহলে এখানে 1 মানে কত হবে? সেই হিসাবে 2 হবে, তাই তো? 2 হবে। তাহলে কিন্তু আরে বাবা, এত বকো কেন তুমি? তাহলে এটা কি পেলাম? এখানে স্থির পেলাম, আর এটা পেলাম প্রতিকূল। তাহলে আমরা স্থিরের থেকে যখন প্রতিকূল বাদ দিয়ে দেবো, কি পড়ে থাকে? স্রোত পড়ে থাকে। তাহলে অ্যান্সার কত হলো? অপশন বি, 8 কিলোমিটার/ঘন্টা। ক্লিয়ার? কে কে বুঝতে পারোনি? বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করবে। কোথায় বুঝতে পারোনি ভাই? তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা তাই বলে। এটা বুঝতে পেরেছি, স্থির আর
প্রতিকূল। দেখো আমরা এইটুকু জানি যে সময়ের উল্টো কি হয়, ডিস্টেন্স যখন ফিক্স তখন সময়ের উল্টো কি হবে। তাহলে বলছি দেখো স্থিরে যদি 1 লাগে, আমরা ধরলাম 1 লাগে, আর প্রতিকূলে সেটা 5 ঘন্টা লাগছে, বলছে 5 গুণ সময় লাগছে। তাহলে কিসের রেশিও, টাইমের রেশিও। যদি ডিস্টেন্স ফিক্স তাহলে টাইমের রেশিওর উল্টো কত হবে, টাইমের রেশিওর উল্টো কি হবে, স্পিড হবে। দেখো এখানে এই 5 মানে কত বলেছে স্থিরে, কত বলেছে, 10 বলেছে। তাহলে এখানে এক মানে কত হবে, সেই হিসাবে তাহলে কত গুণ বেশি, 2 গুণ বেশি। তাহলে 5 মানে যদি 10 হয় 2 গুণ বেশি, তাহলে 1 মানে কত হবে, এর 2 গুণ হবে, 2 হবে। বোঝা গেল। তাহলে নদীর স্রোত চেয়েছে, তো আমরা কি জানি, স্থিরের থেকে স্থিরের থেকে অনুকূল বা প্রতিকূলের যে ডিফারেন্সটা, অনুকূল বা প্রতিকূলের যে ডিফারেন্সটা সেটা হয় স্রোত। তাহলে স্থির হচ্ছে 10 আর এখানে হচ্ছে প্রতিকূল 2, তাহলে এদের ডিফারেন্স কত, 8। তাহলে 8ই হবে অ্যান্সার, অপশন বি। নেক্সট 5 দাগ বলছে কোন পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাস করেছে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কজন উভয় বিষয়ে পাস করেছে। তাহলে দেখো এখানে বলেছে, দেখো এটা কি বলেছে, ফেলের কথা বলেছে, এখানে কি বলেছে, পাশের কথা। তাহলে আমার ফেল নিয়েই করবো, ঠিক আছে। দেখো তাহলে 85% যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করছে কত পার্সেন্ট, 15%, ভেরি গুড। আবার এখানে দেখো 80% যদি অঙ্কে পাস করে তাহলে ফেল করেছে কত পার্সেন্ট, 20%। এই যে টোটাল, সেখান থেকে উভয়টাকে বাদ দিয়ে দেবো, উভয়টা বাদ দিলে কত পার্সেন্ট যারা ফেল করেছে পেয়ে যাবো কোনো না কোনো বিষয়ে। তাহলে দেখা যাচ্ছে 25% এমন ব্যক্তি আছে যারা কি কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে, তাহলে 100% ভিতরে 25% যদি কোনো না কোনো বিষয়ে ফেল করে, তাহলে বাকি যারা আছে 75% তারা কিন্তু উভয় বিষয়েই পাস করেছে। তাহলে অ্যান্সার 75% ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার 8। নেক্সট 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করা, তাহলে টি এর পরিমাণ সমান করতে হবে। তাই 6টির দাম 5 টাকা যখন কিনছি, তাহলে দেখো, তাহলে আমরা এখানে টি এর পরিমাণ বা পরিমাণটা সমান করে নেবো। তাহলে 6টির দাম 5 টাকা আর এখানে 4টি বিক্রি করছি 3 টাকাতে। চলো তাহলে পরিমাণটা সমান করতে গেলে দেখা যাচ্ছে যে এর সঙ্গে আমরা 3 গুণ করলে 12 হয়ে যাচ্ছে, এর সঙ্গে 2 গুণ করলে 12, তাহলে পরিমাণ সমান হয়ে গেল। তাহলে একে যখন 2 গুণ করলাম টাকাকেও 2 গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাবে, এটা 10 টাকা কেনা, 12টি 10 টাকায় কিনছে, আর এখানে কত হয়ে যাবে, 12টি 9 টাকায় বিক্রি করছে। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে 10-এ 1 ক্ষতি, 100-এ কত। তোমার ক্লাসে কতজন আছে গো আজকে, 18 জন। আর আওয়াজ কারোর পাচ্ছি না কেন, আওয়াজ কারোর পাচ্ছি না, 19 জন মাত্র। সাব্বাস, এদের অবস্থা কি বুঝতে পারছি। একই সরল সুদের হারে কোনো আসল 8 বছরে সুদে আসলে এত টাকা, 7 বছরে এত টাকা। আচ্ছা এটা 4 বছরে, হ্যাঁ 4 বছরে এত টাকা, সুদের হার কত, তাহলে আমরা লিখবো আগে 7 বছরটা। তাহলে 7 বছরে দেখা যাচ্ছে 1056 টাকা হচ্ছে আমার টোটাল সুদ আসল মিলে। আর এদিকে 4 বছরে আমার উল্টো হয়ে গেল, 1248 টাকা। 4 বছরে বলছে 1056, ভেরি গুড। আচ্ছা এদের ডিফারেন্স দেখতে, ওই 3 বছরে কত টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছি, কত, 192। তাহলে এই যে হলো, এটা কেন হলো, কারণ দেখো এখানে আসল তো সেম হয়, তাই 3 বছরে 192 টাকার পার্থক্য কেন, এটা হচ্ছে সুদ। তাহলে 1 বছরে সুদ কত, 3 বছর যদি 192 হয়, 1 বছরে কত, 3 দিয়ে ভাগ করতে, প্রত্যেক বছরে 64 টাকা। এবার এখানে কি সুদের হার, আচ্ছা সুদের হার যদি বের করতে হলে আমার আসলটা দরকার। তাহলে আমরা ইজিলি এখান থেকে 4 বছরে যদি এক এক বছরে 64 টাকা করে হয়, এই 4 বছরে সুদ কত হবে, তাহলে 4 বছরে 256, ভেরি গুড। 4 বছরে হবে আমার 256, তাহলে 1056 থেকে আমি 256 4 বছরের সুদ পেলাম সেটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 4 বছরের সুদ হচ্ছে আমার 256 টাকা, এই 256 টাকা আমি বাদ দিয়ে দেবো সুদটা, তাহলে আমি আসলটা পেয়ে যাবো। তাহলে কত হবে ভাই, 800 টাকা হবে। তাহলে আমি
টাকার ভিতরে দেখতে পাচ্ছি প্রত্যেক বছরের সুদের হার, বার্ষিক সুদের হার দেখতে পাচ্ছি 64 টাকা করে। শতকরাই বলেছে তাই 100-এ কত? 2 শূন্য আউট, 8 8 64, কত এর অ্যান্সার আমার? 8%। আর এই অঙ্কটা কিন্তু প্রায়শই আসে। নেক্সট 4 দাগ কি বলছে দেখো ভাই, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে, তাহলে এই টাইপের অঙ্কে কি লিখতে হবে? 20 জন লোক, কাজের পরিমাণটা জাস্ট নিচে, 6 ঘন্টা করে কাজ করে, একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, তাহলে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। ইকুয়াল দিয়ে পরের শর্ত কি বলছে? 15 জন লোক, আচ্ছা দৈনিক কত ঘন্টা, তাহলে দৈনিক ধরে নাও এক্স ঘন্টা কাজ করলে 12 দিনে কাজ শেষ হবে। ব্যাস, কাটাকুটির খেলা, আর কিচ্ছু নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভাই 6 2 12 হয়, ঠিক আছে, আর এইদিকে 2 দিয়ে কাটলে 9 2 18 হয়, 3 3 9 হয়, 3 5 15 হয়, 4 5 20 হয়। তাহলে আনসার কত আসলে দেখতে পাচ্ছি? এক্স এর ভ্যালু পড়ে আছে কত? 12। তাহলে 12 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি আমার হবে অ্যান্সার। যারা বোঝো না যে দেখো সমান সমান থাকলে উপরে উপরে কাটাকুটি যায়, এটা মাথায় রেখো, আর নিচে নিচে কাটাকুটি যায়। খাঁটি দুধের দাম 15 টাকা 50 পয়সা পার লিটার, এরূপ 56 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে, তাহলে দেখো দুধের পরিমাণটা দিয়েছে 56 লিটার, মিশ্রিত দুধের দাম কত? দেখো সিম্পলি আমরা অ্যালিগেশন করবো, যেহেতু আমরা এখানে টাকা রেশিওটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে 15.5 টাকা করে হচ্ছে দুধের দাম, আর জলের দাম কত? এবার তোমরা হয়তো বলে জল তো নিয়ে না, জল তো ভাই ফ্রি, জলের দাম 0 টাকা। আর দুটো যখন মেশাচ্ছি তখন দামটা কত হয়ে দাঁড়াচ্ছে ভাই? প্রত্যেকটার দাম 14 টাকা করে দাঁড়াচ্ছে। তো এদের ডিফারেন্সটা করো ভাই, এই 14 আর 0 ডিফারেন্স বললে ভাই 14 হয়, ভেরি গুড। এবার এখানে 15.5 আর 14 ডিফারেন্স কত হয়? 1.5 হয়। ওকে, তুমি যদি 15 পয়েন্টটাকে তুলতে এখানে একটা শূন্য দিয়ে দেওয়া, কিচ্ছু না। তাহলে এবার 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তুমি বলে হ্যাঁ যাই, যে 5 যদি কাটি এটা হয়ে যাবে 28, আর এটা হয়ে যাবে 3, রেশিও পেয়ে গেলাম। তাহলে এটা দেখো ছিল কি? টাকা, আর টাকার রেশিওর উল্টো কি আসে বলি? অলওয়েজ আমি পরিমাণ আসে, আর অ্যালিগেশন এটাই হয়। তাহলে এবার দেখতে পাচ্ছি 28 মানেই খাঁটি দুধ কত আমার? 56। তাহলে কত গুণ বেশি? 2 গুণ, 56 বলে দিয়েছি। তাহলে আমাদের 3 মানে কত হবে? জলের পরিমাণ 3 মানেও 3 2 6, তাহলে 6 লিটার কিন্তু জল মেশানো হবে। 6 মিটার জল ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি তে দেখতে পাচ্ছি এটা। নেক্সট 10 দাগ বলছে এক ব্যক্তি, বলো। আর এক ভাবেও হয়, হ্যাঁ হবে হবে, হবে না কেবল। তুমি কি ডিফারেন্স করে করছো? ও ও যেটা বলে সেটাও কি সঠিক? দেখো একটা সিম্পল লজিক, জলের তো আর দাম নেই, আছে কি ভাই? জলে কি কোনো দাম আছে? দাম নেই। তাহলে খাঁটি দুধ যেটুকু আমি কিনেছি 15.5 টাকা করে, ঠিক আছে, আর যেটুকু দুধ কেনা ওইটাই যদি পরিমাণ হয় তাহলে 56 লিটার আমার দুধ, তাই তো? এবার আমি যখন 14 টাকা করে বিক্রি করছি এই বিষয়টা, মিশ্র দুধের দাম 14 টাকা লিটার, তাহলে এটা যদি বিক্রি করি কত হচ্ছে? 4 14 56, তাহলে গুণ করলে কত? 4 5 আর 20, মানে 2 5 15 কত? 4 15 60, আর 2 62, তাহলে 62 হচ্ছে। দেখো তাহলে 56 লিটার ছিল, যখন আমি 14 টাকা করে হিসাবে বিক্রি করছি, তাহলে কত লিটার হয়ে যাচ্ছে? 62 লিটার হচ্ছে। বোঝা গেল ভাই? এইভাবে করলেও হয়। তারপর দেখো এক ব্যক্তি 10 টাকা কেজি দরে 200 কেজি নুন কিনে, আচ্ছা 10 টাকা কেজি দরে 200 কেজি নুন কিনেছো, 80 কেজি নুন 20% লাভে, দেখো আমরা এটা আমরা কি করে নেবো ভাই? অংশে করে নেবো। অংশে করলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। কিভাবে অংশ করে নেবো? 200 হচ্ছে আমার মোট, তার ভিতরে 80 কেজি, তাহলে কত অংশ এটা? বলো ভাই, একটু সুবিধা হয়। 2/5, তাই তো নাকি? 2/5, 2/5 অংশ, তাহলে মোট হচ্ছে 5 অংশ, তার ভিতরে 2 অংশ বিক্রি করছে 20% লাভে। কত অঙ্ক সোজা হয়ে যাবে দেখো এবার। তাহলে 20% লাভে যদি বিক্রি করছে, 20% লাভ সমান সমান গুণ করবো, তাহলে কত? 20 দিয়ে 40, ওকে, এটা প্লাসে আছে, লাভ মানে প্লাসে আছে, তাই তো? আবার বাকি অংশ বলেছিলে, বাকি নুন কত আছে? পাশের ভিতরে 2 নিয়ে নিয়েছে, আছে কত? 3 আছে। 3 কত পার্সেন্ট বলেছে? বাকি নুন প্রতি কেজি কত বিক্রি করলে, আচ্ছা টাকা দিয়েছে আবার, আচ্ছা টাকা বের করা যাবে, চাপ নেই।
আচ্ছা দেখছি, চলো। তাহলে এখানে দেখো ইকুয়াল টু দেখা যাচ্ছে, এখানে করছি না, পরে আসছে, তাহলে 5 × 30 কত, 30%। 5 × 30% মানে কত হবে? 150। তাহলে এইখানে কত যোগ করলে 150 আসছে? 110, তাই তো? তাহলে 110 মানে কত পার্সেন্ট? 110/3%। আচ্ছা, 110/3% কি বলতো এটা? আর এখানে বিক্রির দাম চেয়েছে, তো তো এটা পার্সেন্টেজ। এটা যদি পার্সেন্টেজ চাইতো তাহলে হতো এইটা, যে বাকি নুন কত পার্সেন্টে লাভে বিক্রি করলে তোমার 30% লাভ হয়। তাহলে বাকি নুন কিন্তু 110/3% লাভে, তাহলে 110/3% লাভ মানে কি? পারবে না এটা ভাই? এই দেখলেই বোঝা যাচ্ছে কি হতে পারে। দেখো 10 টাকা আমার কেজি, ভালো করে বোঝো। এই 10 টাকা তো প্রত্যেকটা কেনা আমার, তার 110/3% করলে কত আসছে দেখো তো। শূন্য শূন্য আউট, তাহলে 11, কত আসছে? হ্যালো, আমার কথা বুঝতে পারছো না? আচ্ছা, এইটা কি বুঝতে পেরেছো? এটা 110 কেন এলো? আচ্ছা, এটা কি বলতো, বাকি এটা হচ্ছে বাকি নুন, আমাকে 110/3% লাভে বিক্রি করতে হবে। এবার 1 কেজি দেখো 10 টাকা কেজি দরে যদি হয়, প্রত্যেক কেজি 10 টাকা, তাই তো? তো 10 টাকা কেজি দরে যদি হয়, আচ্ছা এখানে সরি কে হবে, 80 কেজি। এখানে টাকা চেয়ে যা পার্সেন্টেজ করার দরকার নেই, আর হেপাজটলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো অন্যভাবে করে দাও। বলছি এক ব্যক্তি 10 টাকা যদি হয়, তাহলে 80 20% লাভ করলো। আচ্ছা, ভেরি গুড। তাহলে 80 টাকা, 80 মানে হচ্ছে 800 টাকা, তাই তো? তাহলে 800 টাকার 20% লাভ মানে কতই বিক্রি করবে? 120%। এটা আরো ইজি। আমি টাকা চেয়েছি, আমি খেয়াল করিনি, আমি যে পার্সেন্টেজ চেয়েছি। তাহলে এখানে যদি কাটি কত হচ্ছে? 960 টাকা। ওকে। আচ্ছা, মোটের উপর মানে কত? 200 কেজি, 200 কেজির দাম কত? 2000 টাকা। 2000-এ আমার লাভ করতে হবে কত ভাই? 30%। 30% মানে 130% বিক্রি। তার মানে কত হচ্ছে? শূন্য কাটো, শূন্য কাটো, তাহলে 2600 টাকা। এই 2600 টাকা দেখো, প্রথম 80 কেজি তুমি 960 টাকায় বিক্রি করেছো, আর এখানে 2600 টাকা, ডিফারেন্স কত আছে এখনো? বিয়োগ করো 1640। আচ্ছা, এই 1640 টাকা ক কেজির দাম? বাকি 120 কেজির দাম। প্রতি কেজিটা চেয়েছি, তাহলে এটা আরো সোজা না? আমি তো খেয়াল করিনি যে এইটা চেয়েছি। শূন্য শূন্য কেটে দাও, দেখো এটা কোন দিকে কাটাকুটি যাচ্ছে? 4 দিয়ে যাবে মাস্ট বি, তাই 4×4 = 12, তাই 4×4 = 16, তাহলে 41/3 আসে। 41/3 মানে 3×3 = 39, এখানে আসবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট। অমিত বাবু তার 12 এবং 15 বছর বয়সী দুই মেয়ের নামে মোট 29,000 টাকা ব্যাংকে এমন ভাবে রাখলেন যে এইটা আমি করেছি কিন্তু, যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে তারা সুদে আসলে একই টাকা পাবেন। বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? তার মানে কি দেখো, যে ব্যক্তিটা ভালো করে বুঝবে, যে অমিত বাবু 12 বছর বয়সে রেখেছে প্রথম মেয়েটা, ছোট মেয়ের জন্য, এটা বড় মেয়ে, তাহলে তার আর সরি ছোট মেয়ে, তাহলে তার আর কত বছরের টাকা পাবে, মানে কত বছর সুদ পাবে? আচ্ছা, তাহলে 29,000 টাকা ব্যাংকে নামে মোট 29,000 টাকা ব্যাংকে এমন ভাবে রাখলেন, যে আচ্ছা এটা মোট রেখেছে না, যে 18 বছর বয়সে 10% সুদের হারে তারা সুদে আসলে কিছুই না। দেখো সিম্পল, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 10% সুদ, তাহলে প্রথম জন ব্যক্তি খেটেছে কত পার্সেন্ট? 10% করে হলে 6 বছর, কারণ 18 বছর হচ্ছে ওদের ট্রেডমার্ক দিয়েছে। তাহলে একজনের 6 বছর খাটবে, আর একজনের 3 বছর খাটবে। তাহলে 10% যদি হয়, একটা হবে 60%, আর একটা হবে কত পার্সেন্ট? আর একটা হবে 30%। আর এটা কি বলছে? সমান। এটা কি, এটা পরিমাণটা কি হবে? সমান বলেছে, তাই তো? তাহলে কি এর যে 60% এর 30%-এর সমান, সমান যখন মানে উল্টোটা করলে তাদের অনুপাত পেয়ে যাব। করলে কত হবে? দেখো 1:, তোমার যদি করি 30:60 আসবে, তার মানে কত আসে দেখো তো? 1:2 আসছে। আসছে না? না। ও, এবার সুদ আসল তো, সরি।
এমন ভাবে রাখলেন, আচ্ছা এটা সুদ আসল বড় মেয়ের জন্য কত টাকা রেখেছেন, সুদ তাহলে তারা সুদে আসলে একই টাকা ও সুদে আসলে বলেছে, তাহলে কি করতে হবে বলতো, যেহেতু সুদের কথা বলেনি কিন্তু 160 করে সিম্পল, 160 করে দাও, 40 কত সোজা হয়ে গেল, তো সোজা হয়ে গেছে। তাহলে উল্টোটা ওদের কি হয়ে যাবে ভাই, উল্টোটা ওদের টাকার পরিমাণ হয়ে যাবে। টোটাল দেখতে পাচ্ছি আমাদের 29, অঙ্কে বলেছে 29,000, কত গুণ বেশি, 1000 গুণ বেশি। কত ইজি বলো তো অঙ্কটা। তাহলে এখানে আমার আছে বড় মেয়ের জন্য, তাহলে বড় মেয়ে কোনটা, বড় মেয়ে যেটা 15 বছর বয়স, তাহলে 15 বছর মানে 16, 16 গুণ 1000 মানে 16,000 টাকা অপশন। বুঝতে পেরেছো ভাই? বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করো, কোথায় বুঝতে পারো না আমাকে এটা বলতে, আরেকবার বলো বট বন্ধ করে। হ্যাঁ, আরে বাবা। এখানে বলে দিয়েছে কি, যখন মেয়েগুলোর বয়স 18 বছর হবে তখন গিয়ে তাদের সুদ আসলের পরিমাণ সমান হবে, সুদে আসলে একই টাকা পাবে, মানে সমান। তাহলে একজনের বয়স 12 বছর, এখন যখন তুমি টাকা রাখছো তোমার মেয়ের জন্য, তখন তোমার একটা মেয়ের বছর 12 বছর, তাহলে সে আর কত বছর ব্যাংকে টাকা রাখতে পারছে বলো। আরে যে বলছে বলো ভাই, এটুকু হিসাব করো না, শিখবে, বলবে তবে 6। আর যে মেয়েটার বয়স 15 বছর, 18 বছর বয়স হতে তার ক বছর বাকি আর, 3 বছর বাকি, হয়ে গেছে অঙ্ক। এবার প্রত্যেকটা কত পার্সেন্ট করে খাচ্ছে, 10% করে সুদ। তো এক এক বছর দেখো বার্ষিক 10%, তাহলে 6 বছরে কত পার্সেন্ট সুদ পাবে টোটাল, 60%, বুঝলো তো। আর এটা কত পার্সেন্ট পাবে, এই অনেক, তোমার ভাই কনসেপ্ট একদম ক্লিয়ার নেই ভাই। এক বছরে 10%, তাহলে 6 বছরে 60% পাবে, আরে 3 বছরে 30% সুদ পাবে। আর এখানে সুদ আসল বলেছে, সুদ আসল মানে কি, 100 টাকা যদি আসল হয়, তাহলে সুদ আসল মানে কি, পার্সেন্টেজ যোগ হয়ে যাবে, তাহলে এটা 160% হয়ে যাবে সুদ আসল। আর এটা কত হবে, 130% মানে কি, 130%। এই সুদ আসল বলছে সমান একই, আর যখন একই বা সমান বাড়ে উল্টোটা ওদের হয়ে যায় রেশিও, উল্টোটা হয়ে যায় কি, সুদের কথা বলেছে মানে আসলটা হবে এদের উল্টোটা রেশিও হয়ে যাবে, সিম্পল। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে কি 13:16। আর এই 13:16 টোটাল হচ্ছে কত, 29। আমরা যেটা 29 বলছি সেটা টোটাল টাকা বলছি 29,000 টাকা, তাহলে কত গুণ বেশি, অনুপাত থেকে 1000 গুণ বেশি। তাহলে বড় মেয়েটা তো এইটা, 15 বছর বয়স ছিল যেটা সেটাই তো বড়। এই বড় মেয়েটা তো 16 টাকা পাচ্ছে, 16 মানে তাহলে কি 16,000 হয়ে যাবে, 29 মাস যদি 29,000 হয় তাহলে 16 মানে 16,000। আর ছোট মেয়েটা বলতে কত হতো, 13,000 হতো। নেক্সট, এক ব্যক্তি, তোমার ভাই ঘোড়ায় অনেক গলদ আছে, বেসিক ক্লিয়ার করো, বাড়ি একটু খাটো, চঞ্চল ঘড়ি দরকার তুমি প্র্যাকটিস করো। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার মানে কি, এক ব্যক্তি যদি 100 টাকা আয় করে, তাহলে তার সঞ্চয়, এটা ইনকাম, ওকে, তার সঞ্চয় মানে সেভিংস কত হচ্ছে, 10% সঞ্চয় মানে 10 টাকা সঞ্চয়। তাহলে তার এক্সপেন্ডিচার বা খরচ কত হবে, খরচ হয়ে যাবে 90 টাকা, ভেরি গুড। এবার এখানে বলি যদি তার আয় 12.5% বৃদ্ধি পায়, তার মানে আয় কত হলো, 12.5 টাকা বেড়ে গেল, মানে 100 12.5 লিখতে পারি কিনা, 100 12.5। এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে এই সঞ্চয়ের পরিমাণ 10 টাকাই থাকে, তাহলে তার খরচ কিন্তু বেড়ে গেল, কারণ আমরা আয়ের থেকে সঞ্চয় বাদ দিলে কি পাবো, ব্যয় পেয়ে যাবো। তাহলে 12.5, 100 12.5 থেকে 10 বাদ দিলে কত হয় ভাই, 102 পয়েন্ট। এই অঙ্কটা আমরা করেছি, সিমিলার অঙ্ক। তাহলে দেখা যাচ্ছে আমার ব্যয় বৃদ্ধি পেলো, তাহলে আগে ব্যয় ছিল 90 টাকা, এখন ব্যয় দাঁড়ালো আমার 102 টাকা, তাহলে কত বৃদ্ধি পেলো, 90 এ কত বাড়লো, 12.5 টাকা বাড়লো। তাহলে শতকরাই কত বাড়বে, 100, বললেই আনসার। শূন্য শূন্য কেটে দিলাম ভাই, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টটা তুলে দাও, পয়েন্টটা তুলে দিয়ে একটা 10 দিলাম, তাহলে এই 10 দশক কেটে গেল, তাহলে আলটিমেটলি কত আসছে, দেখো 125/9। তো একটা মাত্রই দেখতে পাচ্ছি আমরা যে ফ্রাকশন বা মিশ্র বর্গমূল চাই। তাহলে এটাই হবে, কারণ এটা তো পুরোপুরি ভাগ যাবে না, অপশন বি। এটা তোমরা ভাগ করে দেখতে পারো। নেক্সট, একটি ট্রেন 45 কিলোমিটার বেগে, কি বলছে দেখো, হাওড়া থেকে বর্ধমান, তাহলে একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে কত বেগ নিয়ে, এইখান থেকে এইটা যাচ্ছে যখন 45 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে যাচ্ছে, ভেরি গুড। পরে গড়ে 36 কিলোমিটার বেগে ফিরে আসছে, পরে গড়ে যাতায়াতে ট্রেনটির গড় বেগ কত, পরে গড়ে, গড়ে বলতে পরে, এটা ঠিক আছে, গড়ে না, এটা পরে 36 কিলোমিটার বেগ নিয়ে এখানে ফিরে আসে, তাহলে গড় গতিবেগের সূত্র কি জানি,
2xy বাই x প্লাস ওয়াই। এই 2 হচ্ছে সূত্রের 2, আর x মানে প্রথম গতিবেগ, আর y মানে ফিরে আসার গতিবেগ, ডিভাইডেড বাই এদের যোগফল। তাহলে 45 আর 36 যোগ করলে কত হবে ভাই? 81। তাহলে দেখো 5 9 45 হয়, 9 9 81 হয়, আর 4 9 আবার 36 হয়। 4 5 20, 20 দিয়ে 40, 40 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গড় গতিবেগ, অপশন নাম্বার বি। নেক্সট, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে এখানে দেখছি। চলো 14 দাগ দেখো, এ ও বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 ও 2:3, পাত্র দুই থেকে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্রে অর্ধেক অর্ধেক দুধ? তাহলে অর্ধেক অর্ধেক দুধ মানে 1:1। তো আমি তোমাদের কি শিখিয়েছি, এদের মোটটা বের করে নেবে, প্রত্যেকের মোট বের করে নাও, দিয়ে প্রথম অনুপাত দিয়ে প্রত্যেকের মোট দিয়ে পরিমাণ সমান করে নাও। তাহলে প্রথমটার মোট দেখতে পাচ্ছি কত ভাই? 4 আর 3 7। দ্বিতীয়টার দেখতে পাচ্ছি কত? 5। আর এটার মোট কত হবে? একই, মানে টোটাল 2। তাহলে এদের এলসিএমটা বের করো। তাহলে এদের এলসিএম বের করা মানে কি? 5 দিয়ে 10, আর এখানে পড়াশোনা 70। ভেরি গুড। 70 যদি হয় 27 সঙ্গে কত গুণ করতে হচ্ছে? 10 গুণ। 5 এর সঙ্গে কত গুণ? 14 গুণ। 2 এর সঙ্গে কত গুণ? 35 গুণ। তার মানে হচ্ছে ভাই, আমরা দেখো প্রথম অনুপাতটা ধরে করি, তাহলে এখানে প্রথম অনুপাতে 4 মানে কত হবে? প্রথমটা 7, 7 দেখো 7 মানে যদি 70 10 গুণ, 4 মানে হবে 40। ভেরি গুড। এবার দ্বিতীয় অনুপাতের এখানে আসো। দ্বিতীয় অনুপাতের প্রথম অংশটা মানে দুধ ধরে করছি আমরা, হ্যাঁ? তাহলে এখানে হচ্ছে মানে মিল্ক যেটা সেটা ধরে করছি। তো 2 মানে কত হবে? দেখো এখানে 5 হচ্ছে টোটাল, 5 মানে 14 গুণ, মানে কত হবে এটা? কত হবে? 28 হবে। এখানে 2 এর মানে হচ্ছে 70, তাহলে কত? 35 গুণ। তাহলে এখানে 1 1 মানে 35 35 হবে। ব্যাস, অ্যালিগেশন করে অ্যান্সার শেষ। 28 আর 35 এর ডিফারেন্স 7, আর এটা 5। 7:5, অপশন ডি ইজ দ্য রাইট। ঠিক আছে ভাই? তোমরা যদি মনে করো যে না আমি ডাইরেক্টলি এরকম করে করবো, যে 4/7, তারপর হচ্ছে 3/5, গল্প একই, আর 1/2 গল্প একই, আবার তোমাকে এলসিএমটা গুণ করতে হবে। আগে যেটা করলাম ক্যালকুলেশনটা সোজা, পরীক্ষার সময় তো অত করবো না আমরা। পরীক্ষার সময় করবে? করবে না। পরীক্ষার সময় তুমি জাস্ট করবে যে এলসিএমটা 70, তুমি মনে রাখবে যে এলসিএম 70, তার মানে 7 এর সঙ্গে 10 গুণ, মানে এটা 40। আর এখানে 3 আর 2 5, 5 এর সঙ্গে কত গুণ? 14, মানে এখানে 14, মানে 7 গুণ 14, 28 হয়ে যাবে এটা, আর এখানে 35। ব্যাস, অর্ধেক অর্ধেক মানে 35 আর দেখার দরকার। পরীক্ষার সময় এইটুকু হবে, কনসেপ্ট তো আমি বোঝাচ্ছি এখন। মনোদাগ বলছি কিছু টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস সুদ। 169 টাকা যখন সুদের হার 4%, আসল কত? কিচ্ছু না ভাই, আমরা এটা সাকসেসিভ মেথডেও করতে পারি, আবার কি আমরা যে গতানুগতিক নিয়মে করি সেটাতেও করতে পারি। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এটা হয়েছে, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তো যখন সুদের হার 4%, আচ্ছা আমরা যদি 4 ধরেই করি কোনো এফেক্ট করবে না। দেখো আমি যদি ধরি 100 টাকা যদি আমাদের আসল হয়, আমরা টেবিল ফরম্যাটে করছি, হ্যাঁ? 100 টাকা ধরে নিলাম আসল, আপাতত ধরছি আমরা 100 টাকা আসল। তাহলে 100 টাকা যদি আসল হয়, তাহলে প্রত্যেক বছরে সরল সুদ ক টাকা করে হয় ভাই? 4 টাকা। আচ্ছা, তাহলে সুদের সুদ কত হবে? সুদের সুদ পরের বছরে তো সুদের সুদ হয়, এটা সরল সুদ যদি হতো। চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কথা, যে প্রথম বছরে সুদগুলো হচ্ছে, পরের বছরে সেটা কি সুদের সুদ দিতে হয়। এই 4-এর যদি আবার সুদ দেয় 4%, তাহলে কত হবে? 0.4 4 16, পয়েন্ট 16, তাই তো? সিম্পল তো ভাই, 4-এর 4% একদম সোজা না? 4% 100, 4 4 16/100 মানে 0.16। তাহলে 0.16, তাহলে মোট চক্রবৃদ্ধি শুধু আমাদের হিসেবে কত এলো? 4 আর 4 8, 8 পয়েন্ট এত। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত? তাহলে 100 ধরেছিলাম, আর এদিকে আমার চক্রবৃদ্ধি সুদ এসছে আমাদের হিসাবে, যদি আমি 100 টাকা ধরি, তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি এসছে 8.16। সরি, এই সুদ এসছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 108.16। আর সেটা বলে দিয়েছে কত এখানে? 169। তাহলে আমরা যেটা আসল ধরেছিলাম 100, 100 মানে কত? কাটাকুটি করলে অ্যান্সার শেষ, গল্প আউট। ঠিক আছে, তাহলে এখানে কাটাকুটি করলে ভাই কত আসছে দেখো তো। আটটাও করা যায়, আমি ওটাও দেখিয়ে দেবো, ডোন্ট ডু টেনশন। তাহলে এখানে কত আসছে দেখো, পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে উপরে আবার একটা 100 গুণ করে দাও। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে এটা, তাই না? ক্যালকুলেশনটা বেশি করতে হচ্ছে, এই আর কি। ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে। এবার আর একটা মেথডে করতে পারে, আহা বলতে দাও। এটা কি আসছে? আসল থেকে এটা সমাহারের অঙ্ক করেছি, মনে আছে?
সমাহারের অঙ্ক। এটা আসল থেকে এইটা যাচ্ছে, যে পরে যদি বলে যে এটা আগে যাচ্ছে, যে আসল থেকে সমল চক্রবৃদ্ধি থেকে আমরা এটাই যাবো, তাই উল্টে লিখবো। 4% সমল চক্রবৃদ্ধি মানে কত, 104/100 উল্টে লিখলে কত হবে? তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি, এটা 26/25। দেখো ভাই 26/25 করে পেলাম, 104/100 তো, সেটা উল্টো, সরি 100/104 লিখবো। আসল পেয়েছে মানে 100 টাকা উপরে, 2 বছর মানে 2 বার লেখো। বোঝা গেল ভাই কি করলাম? তাহলে এটা 25 আসবে, এটা 26 আসবে, 4 দিয়ে কাটলে এটা 25 আসবে, এটা 26 আসবে। ঠিক আছে, এবার তোমাকে কাটাকুটি করে করো, কোনটা আসে দেখো, কত আসছে গো, করে নিও কত আসে। নেক্সট ক্যালকুলেশনটা করে নিও। যদি দুটি সংখ্যার অনুপাত 2:3, দুই রকম প্রসেস দেখালাম, করে নিও। যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং দুটির গসাগু ও লসাগু এর গুণফল এত, তাহলে একদম সিম্পল আছে। দেখো আমি ধরে নিলাম যে একটা সংখ্যা এখান থেকে যে গুণফল রয়েছে, তাই ধরে নেবো একটা এক্স, 2x, আর একটা ধরে নেবো 3x। কারণ কি, কারণ আমরা জানি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত হয়ে যাবে এখানে, 6x²। কত, 6x²। আর সমান সমান কি, লসাগু ইন্টু গসাগু। আমরা তো জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু কি হয়, লসাগু ইন্টু গসাগু। আর সেটাই বলেছে 38400। 6 দিয়ে কাটলে এখানে কত আসছে দেখো তো, 6 6 36, 2 4 6 24। এই বোঝাই যাচ্ছে শুধু এক্স মানে কত হয়ে যাবে, √64 মানে 6,400। তাহলে এখানে দেখতে পাচ্ছি রুট যদি হয় মানে 8 8 64, আর দুটো শূন্য মানে একটা। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, 80। আর এক্স এর ভ্যালু 80 মানে গসাগু কিন্তু, হ্যাঁ। তাহলে সংখ্যা দুটির যোগফল চেয়েছে, তাহলে সংখ্যা দুটির যোগফল কত দেখতে পাচ্ছি, 3 আর 2 5x। আর এখানে এক্স এর ভ্যালু কত, 80। 400। খুব সুন্দর অঙ্ক কিন্তু, অপশন নাম্বার বি, খুব সুন্দর সুন্দর অঙ্ক। নেক্সট দেখো ভাই, নেক্সট কি বলছে দেখো, 17 দেখবো যে প্রতি যাত্রায় বাস থেকে আয় হয় 100 টাকা। তাহলে প্রতি যাত্রায় বাস থেকে কত টাকা তুমি আয় করছো, 100 টাকা করে। ভাড়া নাকি 50% বাড়ানো হয়েছে। তাহলে আগে 100 টাকা ছিল, এখন কত হবে তাহলে, 150 টাকা হবে। কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে আসছে, তুমি এটা রেশিও করে দাও, ইজি হয়ে যাবে। তাহলে এটা করলে কত আসছে দেখো, 50 দিয়ে কেটে দাও, 2:3। তাই 2 টাকা মনে করো, একটা 3 টাকা এখন। কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেল, 20% ফ্র্যাকশন ভ্যালু করে দাও, তাহলে 1/5, মানে আগে যদি 5 হতো তাহলে 1 কমে গেল 4। যারা বোঝে না ফ্র্যাকশন, তারা মানে 20% মানে 20/100 কাটাকুটি করে দেখো 1/5। এটা মানে হচ্ছে 5 জন যদি থাকে তাতে 1 কমে যাওয়া, কমে হলে কম, বেড়ে হলে বাড়ে। তাহলে এবার দেখো আমরা জানি ভাড়ার সঙ্গে যাত্রী সংখ্যা গুণ করলে তবেই তার মোট ইনকাম আসে, তাই না? তাই করবো, তাহলে আগে ইনকাম ছিল 4 দিয়ে 5 দিয়ে 10, এখন কত হচ্ছে 12। ঠিক আছে, বোঝা যাচ্ছে তাহলে বর্তমান আয় কত। আরে 100 টাকা ছিল, যেহেতু 100ই ধরো, ঠিক আছে। কারণ দেখো যেহেতু 100 ছিল তো 100ই ধরো, সুবিধা হবে। যেহেতু আমার 100 টাকা টাকা চেয়েছে, না করলেও হবে, 2% আসবে, 20% আসবে, তাহলে 100 20% 120 আসবে, অসুবিধা নেই। যেহেতু আমার অঙ্কে 100 টাকা বলে দিয়েছে, তাহলে আমার কাটাকুটি করার দরকারই নেই। ঠিক আছে, কিন্তু যাত্রীর সঙ্গে 20% কমে গেল, এটাকে তুমি পার্সেন্ট যেটা সেটাকে করো তুমি। কত হলো এটা, 5:4। তাহলে এখান দেখা আছে কি 500 টাকা, আর এখান দেখা আছে কত, কত, 600 টাকা। তাহলে কত হচ্ছে ভাই, আয় তোমার বর্তমানে কত, 100 টাকা বেড়েছে, তাই না? আর কি বলেছে এখানে, কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেলে, আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আচ্ছা যাত্রী সংখ্যা কমে গেলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত হবে, বর্তমান যাত্রায় প্রতি যাত্রায় আয় কত হবে। প্রথমে যেটা করছিলাম ওইভাবে করলেই বেটার হবে, বুঝলে। কারণ এখানে 20% কমে গেছে যাত্রী সংখ্যা, এটাও এটাও হয়ে যাবে, অসুবিধা নেই। এখানে 20% মানে যদি এটা আমরা 100 ধরি, এটা 80 ধরো, 80 ধরলে চলে আসছে না, চলে আসবে তো হিসাব মতো। আচ্ছা হ্যাঁ, কেন হবে না দেখো, কারণ এখানে যাত্রী সংখ্যা 20% কমে আসছে, ঠিক আছে চলে আসবে, 8 15 1200 আসছে, তাহলে এখানে 1000, তাই তো। সবথেকে বেটার হচ্ছিল আমরা যেটা করছিলাম ওইভাবেই, যেটা এসিও করছিলাম না, ওটা করো ভালো হবে মনে হয়। 2:3 ছিল, আর এখানে কত এসেছিল, আর এখানে এসেছিল আমাদের 5:4।
তাহলে এটা আসছিল 10 টাকা, এটা আসছিল 12। তাহলে 10-এ যদি 2 টাকা আমার বাড়ছে, তাহলে 100-তে কত? এটাই চেয়েছে মনে হয় নাকি? না, এখানে 12 বলেছে। সরি সরি, 12 তো টাকা এখনকার আছে, তাহলে 120 টাকা। ঠিক আছে? হ্যাঁ, ওটা করলেও হয়ে যাবে। এটা করার ইজি, ফ্রাকশন করে করলেও হয়ে যাবে। ঠিক আছে, যে আমাদের যেটা 10, 10 মানেই তো এখানে 100, তাহলে 12 মানে কত? 10 মানে প্রথম টাকা ইনকাম। হ্যাঁ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের ভুলটা কোথায় হয়েছে বলো তো, আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই। ভুল কোথায় করেছি আমরা, এই 100 টাকাটাকেই আমরা ভাড়া ধরে নিয়েছি। ঠিক আছে, আমি ওটাই ভুল হয়েছে। এখানে ভাড়া না, এটা এটা হচ্ছে আমার ইনকাম। সরি, যে 50% বাড়ানো হয়েছে। 50% মানে কি, ফ্রাকশন করলে কত হয়? 50% ফ্রাকশন করলে 1/2। তার মানে 2 টাকা যদি আগে থাকতো, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। তাহলে এক এখানে হচ্ছে 3, তোমরাও কেউ বললে না ভাই। যাই হোক, আর এখানে 20% মানে হচ্ছে 5 জন যদি হয়, এখন 4। এটা কি বলতো, এটা হচ্ছে ভাড়া। আর এখানে তোমার ইনকাম, ওই জন্য হচ্ছে না রে বাবা। এই 5 দিয়ে 10, এখানে 3 4 12। তো আগে ইনকাম ছিল 10 টাকা, যেটা 10 টাকা মানেই বলেছিল ইনকাম 100 টাকা। তাহলে কত গুণ বেশি? 10 গুণ বেশি। তাহলে এরও 10 গুণ করলে এখন ইনকাম পেয়ে যাবো। এই হচ্ছে বিষয়। আর আমি 100 টাকাটাকে ভাড়া ধরে নিচ্ছি বারে বারে, ওই জন্য হচ্ছে না। আর আমি বারে বারে ধরছি, আর তোমরা বারে বারে সেই একই ভাবে ভাবছো। চলো নেক্সট দেখে নাও। একটি জলাধারের 3/4 অংশ জলপূর্ণ। ওকে, তা থেকে সবজি বাগানের 48 লিটার জল তুলে নিলে, কি বলছে, তা থেকে সবজি বাগানের জন্য 48 লিটার জল তুলে নিলে জলাধারটি অর্ধেক জলপূর্ণ রইল। কিচ্ছু না, একটা সিম্পল লজিক। মনে করো একটা জলাধার রয়েছে ভাই, এই 3/4 অংশ, তাহলে একে 4 অংশ মানে 4টে ভাগ করো। 3/4 অংশ বলেছে তো, তুমি 4টে ভাগ করে দাও, সুবিধা হয়ে যাবে। 4টে ভাগ করলে 4টে পোর্শন আমি ভাগ করে দিলাম এটাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে যে 3/4 অংশ জলপূর্ণ, মানে কি এই পর্যন্ত জলপূর্ণ আছে। ঠিক আছে, এই পর্যন্ত জলপূর্ণ আছে, এই পর্যন্ত, এই পর্যন্ত নীল কালি দিচ্ছে, এই পর্যন্ত জলপূর্ণ আছে। ঠিক আছে, আচ্ছা উপরে এটা খালি, এটা কিন্তু খালি রয়েছে, ব্লাঙ্ক। এবার বলছে দেখো, সবজির জন্য কি হচ্ছে, সবজি বাগানের জন্য 48 লিটার জল তুলে দেখাচ্ছে, জলাটি অর্ধেক জলপূর্ণ। অর্ধেক মানে কি, এখনো জল এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। তাহলে আমরা এইটুকু তো বুঝে গেলাম ভাই, এক একটা অংশ মানে কত লিটার। বুঝতে পেরেছো ভাই? এ দেখো, এটা হচ্ছে 1 অংশ, 2 অংশ, 3 অংশ। তো 3 অংশ পর্যন্ত পূর্ণ ছিল। ঠিক আছে, সেখানে বলছে 3 অংশ পূর্ণ হলে অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাচ্ছে মানে কি, এই পাশে দুটো, এখানে অর্ধেক মানে অর্ধেক হয়ে গেল। এই অর্ধেক যদি হয়, তাহলে এই 1 অংশ মানেই 48 উঠে গেল। তাহলে বলছে জলাধারটি কত লিটার জল ধরে, তাহলে 1 2 3 4, তাহলে 4 গুণ 48 করে দেবো। এটা কনসেপ্ট ক্লিয়ার করলে ইজি হয়ে যায়, 192 হয়ে যায়। ক্লিয়ার? আর তুমি যদি মনে করো ভাই এটা আমি পারবো না, তখন কি করবে? তখন তোমাকে বিয়োগ করতে হবে, যে 3/4 মাইনাস 1/2 ইকুয়াল টু, এরকম করে করতে হবে তখন তোমাকে। 4 আসছে, এখানে কত আসছে, 2 × 4 2, মানে 1/4। তার মানে 1/4 মানেই হচ্ছে 48। তাহলে উল্টে যাবে যেহেতু 4টা, তাহলে উপরে হয়ে যাবে এই কথা, এই 192 যাবে। আর একটুখানি মাথা ঠান্ডা করে রাখতে পারলে অঙ্ক জলের বেগে হয়ে যাবে। আচ্ছা, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশিয়ে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, তার পরিমাণ হবে। দেখো যে আগের মতো করো, তাহলে 10 টাকা লিটার 12 লিটার দুধ, তাহলে সেই দুধটার দাম মোট কত হবে, 120 টাকা। আর সেটাই এবার বিক্রি হচ্ছে 8 টাকা দরে। 8 টাকা দরে যদি বিক্রি হয়, তাহলে কত হবে, 8 15 120। তাহলে দেখো আগে পরিমাণ ছিল 12 লিটার, এখন 15 লিটার, তাহলে কতটা মিশালে, 3 লিটার মিশালে। আগের অঙ্কটাই কিন্তু এইভাবেই করলাম। অপশন এ, এটা তাড়াতাড়ি হবে। নেক্সট, কোন পরীক্ষায় কমল 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে। তাই দেখো, 30% নম্বর পেয়েছে, 15 নম্বরের জন্য ফেল করেছে, মানে আরো 15 নম্বর দরকার পাস করার জন্য। ভেরি গুড। মোহন 40% নাম্বার পেয়েছে, আর দেখা যাচ্ছে যে সে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি। তাহলে 35 নম্বর যদি কম পেতো, তবে গিয়ে কিন্তু তার পার্সেন্টের সঙ্গে মিলে যেত। পরীক্ষায় 5 নম্বরের শতকরা হার। এবার দেখো এখানে ডিফারেন্স কত আসছে, 30 আর 40 ডিফারেন্স বললে ভাই 10%। ওকে, -15 আর প্লাস, সরি, +15 আর -35 ডিফারেন্স কত হবে, ডিফারেন্স কিন্তু, তাহলে -35 থেকে প্লাস হয়ে যাবে, ওটা 50 হয়ে যাবে। তার মানে 1% সমান সমান কত, দেখো 10% মানে যদি 50 হয়, তাহলে 1% মানে কত। এটুকু বুঝে গেলাম যে 1% মানেই হচ্ছে 5। এবার হচ্ছে যে পরীক্ষায় 5 নম্বর শতকরা চেয়েছে, তাহলে এখানে দেখো 30% তো পেয়েছে, প্লাস আর কত পার্সেন্ট দরকার, দেখো 5, উল্টো করে ভাবো, 5% মানে যদি 1%, সরি, 5 নম্বর মানে যদি 1% হয়, তাহলে 15 নম্বর মানে কত পার্সেন্ট।
3%, তাহলে টোটাল 5 নাম্বার কত হয়ে গেল? কতটা ইজি। এবার তুমি যদি পরেরটা ধরে করো তাও হবে। দেখো দেখো ও 40% নাম্বার পেয়েছে, দেখা যাচ্ছে 35 নম্বরের জন্য ফেল, তাহলে পার্সেন্টেজ কত পার্সেন্ট বেশি? আচ্ছা 5 মানে যদি 1% হয়, 35 মানে কত পার্সেন্ট? 7%, তাই তো? 5 মানে 1, তাহলে কত গুণ? 7 গুণ, মানে 7%। তাহলে 40 থেকে 7 বাদ দাও, তাও দেখো সে 33%ই হবে। বোঝা গেল? নেক্সট দেখো, এগুইদা কি বলছে, একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রয়েছে, তাদের মূল্যের অনুপাত এইটা। আচ্ছা মূল্যের অনুপাত রয়েছে এটা, আর এখানে মুদ্রা বলে দিয়েছে, তাহলে আমার দরকার কি, আগে মূল্যের অনুপাত থেকে মুদ্রা অনুপাত নিয়ে আসি, তখন মুদ্রার মোট দেওয়া আছে। আচ্ছা 13 টাকা আছে, মানে 13 টাকা মানে 13টাই 1 টাকার নোট আছে বা 1 টাকার কয়েন আছে। আচ্ছা 11টা 50 পয়সা আছে, তার মানে কি 11 টাকা আছে, এগুলো টাকা ধরে নাও। 11 টাকা মানে কতগুলো? 22টা থাকবে 50 পয়সা, ভেরি গুড। 7 টাকা আছে, মানে 1 টাকায় 25 পয়সা থেকে 4টা, তাহলে 7 টাকায় কত থাকবে? 28টা থাকবে। ব্যাস। আর এদের টোটাল বাপু কত আসছে দেখো তো, 28 আর 22 তোমার হচ্ছে 50 আর 13, 63। তাহলে 63 যদি এসে যায়, তাহলে এটা হচ্ছে 63। আমার মোট হচ্ছে 63, অঙ্কে বলছে 378, কত গুণ দেখো একটুখানি খেয়াল করলে তুমি বুঝতে পারবে। ইউনিট দেখো কত গুণ, 6 গুণ। দেখো ইউনিট খেয়াল করতে হয়, যে আমার ইউনিট 8 আনতে গেলে দেখা যাচ্ছে যে 3 এর সঙ্গে 6 গুণ করলেই 8 আসবে। তাহলে আমি 6 গুণ করে দেখি, 318 8 আর 6 36 আর 36 আর 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার 6 গুণ। এবার বলছে 25 পয়সার মুদ্রা, কি চেয়েছে? 25 পয়সার মুদ্রা আছে কটা? 25 পয়সার মুদ্রা কটা আছে? 25 পয়সা মানে তো 28টা, তাহলে 28 এর 6 গুণ করে 648, 6 গুণ 20, 120 আর 168 হয়ে গেল। এইটুকু ভাই, কিচ্ছু নেই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যদি কোনো কর্মচারীর মাসিক আয় 2.2-3%, আচ্ছা ভাই এটাকে আমরা ফ্রাকশন করে নেবো। হ্যাঁ 2.2-3% মানে কত হবে? 3 দিয়ে 6 আর দিয়ে 8/300%। 8/300 লিখতে পারি, দেখা যায় কি না? 8/300 যদি হয়, তাহলে দেখো এটা কত আসছে। চলো চলো, সুবিধা হবে, একদম সোজা হবে। দেখো এখানে বলে দেয় এত টাকা বেশি বেড়ে যায়, আচ্ছা এত টাকা বেড়ে যায়, তাহলে 8 টাকা বেড়ে গেছে, 300 টাকায় 8 টাকা, এই 300টা বুঝতে পেরেছো তো ভাই? 8/3%, আর পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে নিচেই 100, ঠিক আছে? পার্সেন্ট মানে নিচে 100, মানে গুণ করে দিতে তো 300 হয়ে যায়, তাই 300 করলাম। তাই 300 টাকায় 8 টাকা বেড়েছে। আর অঙ্কে বলছে 8 না রে বাবা, ওটা 72। তাহলে আমাদের থেকে কত গুণ অঙ্কে বলছে? 9 গুণ। তাহলে আমরা যে 300 ধরেছি, তাই সেটাও 300 না, তার 9 গুণ। 3 9 27। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যদি 176 জন লোকের মোট আয় 80,800 টাকা হয়, ওকে, ও একজনের আয় গড় আয়ের 120% হয়, তাহলে তার আয় কত? তাহলে গড় আয়ের বলেছে, তাহলে সিম্পল করে দাও, যে এত টাকা হচ্ছে মোট, আর তাকে যদি জনসংখ্যা দিয়ে ভাগ করি গড় আয় পাবো। আর সেই আয়ের 120%, 120% হচ্ছে তার আয়। 120, এরা কাটাকুটি করে 6/5 লিখে দেবো তোমরা। ঠিক আছে ভাই? এবার দেখো, এটা কিন্তু 6 দিয়ে কাটাকুটি, 7 আর 1 8 আসতে চলে যাবে না, 6 দিয়ে। এটা 3 দিয়ে 2 ছোট করে দাও। দেখে নিচ্ছি এটাকে, দেখলাম তো, দেখে নিচ্ছি। এরা কাটাকুটি করলে কত আসে দেখো তো, 2 দিয়ে কাটো, 8 দিয়ে 16, এটা 116 হবে না? আচ্ছা 16 হবে তাই না? আচ্ছা তাহলে শুধু 16ই করো, এই 7টা হবে না, শুধু 16ই হবে, তোমরা যখন করেছো তো অবশ্যই হবে। তাহলে এখানে শুধু 16 করো। আচ্ছা এখানে শুধু 16 হবে, হ্যাঁ ওখানে তো 16 জন, তাহলে সেই একই বিষয়। 120% যদি করো, তাহলে এখানে দেখতে হচ্ছে 8 আসছে, 2 দিয়ে কেটে দিলাম। 8 দিয়ে বাপু এটাকে কাটলে কত হবে? 8 অক্ষে 8 শূন্য, 8 অক্ষে 8, তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটো কত হচ্ছে? 5 2 10, শূন্য দিয়ে 10, 5 2 10, শূন্য। 2020, তাহলে 2020 ইন্টু 3। হ্যাঁ বলো, কি বললে বলো ভাই?
কাটাকুটি করতে গেলে ভুলে গেছো যে প্রথমটাকে আমি ভাগ করতে পারি, ঠিক আছে 5 2 10, কিন্তু 1 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না, তার জন্য শূন্য দিয়ে নিয়ে পরের টাকা ধরে নিতে, তাহলে 10 হয়ে গেল। তাহলে কত হলো 5 2 10, আবার শূন্য আছে তাহলে 5 0 0, ঠিক আছে। তাহলে এখানে 3 0 0, 3 2 6, 3 0 0, 3 2 6, তাহলে এইটা অপশন বি দ্বারা। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা 16 হবে, হ্যাঁ 176 নয়। নেক্সট, এইবার চলে আসি অঙ্কে। কটা অঙ্ক ছিল টোটাল? ঠিক আছে, ধীরে ধীরে করি, বুঝতে সুবিধা হবে তোমাদের। চলো দেখো, 24 দাগ বলছে কত সময়ে 72 টাকা 6.1 এর 4% সাধারণ সুদে 80 টাকা হবে, 81 টাকা হবে। তো 81 টাকা হবে মানে কি, মধ্যে কি পাবো, তুমি সুদ পাবে। ক টাকা সুদ পাচ্ছ? 9 টাকা সুদ। তাহলে এখানে তুমি আই পিটিআর বাই 100 করে করো না, সেটা ইকুয়াল কি জানি আমরা, আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আর মানে দেখো এটা কি লিখতে পারি, 4 4 24, 25/4%, তাহলে 25/4টাকে আমরা নিচে লিখি, 4টা উপরে উল্টে দাও, উল্টে দিলে উপরে চলে যাবে। যদি এটা 25/4 হয়, তো 4টা তো নিচে না লিখে উল্টে যায়, তাহলে উপরে দিয়ে ওটাই। তাহলে এবারে দেখো 4 25/100, ওকে। দেখো 4 9 36, 36 দিয়ে কত হয় 72, এবার কাটলে 2 2 4, তাহলে এখানে অ্যান্সার হলো অপশন ডি। নেক্সট, এবার কি বলে দেখো, 7,300 টাকার সুদ 11ই মে 1987 থেকে 10ই সেপ্টেম্বর 1987, আচ্ছা উভয় দিনই গণ্য হবে, আচ্ছা পর্যন্ত 5% হারে, মানে উভয় দিনই গণ্য হয় মানে কি বলতো, এই 11 মেটাও নিতে হবে, 10 নিতে হবে। তাহলে কত হচ্ছে হিসাব করে দেখো, টোটাল ডিফারেন্স বের করো প্লাস এটা করো, তাহলে দেখা যাচ্ছে 103। তাহলে 103, এটাকে বছরে কনভার্ট করে দাও ভাই, করলে কততে ভাগ করবো, তাহলে 365 পড়ে থাকো, আর কিছু করার দরকার নেই। এটা কি আসলে আমার টাইম এলো, এটা আমার টাইম এলো। এবার দেখো আমার সবকিছু রয়েছে, আমার কি চাইছে অ্যান্সার, আচ্ছা টাকা চেয়েছে, মানে সুদ কত হবে, কিছুই না। তাহলে সুদ ইকুয়াল টু কিছু না, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাই তো। তাহলে আই ইকুয়াল পিটিআর বাই 100, তাহলে পি এত আছে, পি পেলাম 123 নিচে যেটা আছে নিচে লিখে দাও 365, পি টি আর, আর রয়েছে কত 5%, ওকে 100, ঠিক আছে। এবার কাটাকুটি করো, 2 0 2 0 প্রথমেই আউট করে দাও, এখানে কত গুণ করলে আসে দেখো তো, 5 গুণ করলে আসে, 5 5 কেটে গেলে তাহলে 123 হচ্ছে, কিছুই নেই অঙ্কটা। নেক্সট, 26 বই দেখো, 1500 টাকার একটি অংশ 10% হারে এবং অপর একটি অংশ 7% হারে সরল সুদে রাখা হলো, যদি 3 বছরে মোট সুদ 396 টাকা হয়। তাহলে সিম্পল, দেখো তাহলে দেখো কি বলছে, একটি অংশ কি হচ্ছে 10% হারে রাখছে, তাহলে 3 বছরে কত পার্সেন্ট হবে সেটা, 30% সুদ হবে। আর এটা দেখো আর একটা অংশ 7% হারে রেখেছে, 7% হারে যদি রাখে তাহলে মোট কত হবে, 21% হবে, তাই তো, 21% হবে। আর এখানে দেখো 1500 টাকায়, আচ্ছা এটা তো আমরা করাই যেতে পারতো, 1 বছরে তো বের করে নিতে পারতাম। 1500 টাকার উপরে, এটা 1 বছরেই করে থাকো, আসলে অ্যালিগেশন করছি দেখো ভাই, 1 বছরে দেখো, 3 বছরে 396 টাকা মোটের উপরে সুদ, তাহলে 1 বছরে কত, 132 টাকা, তাই তো, বুঝতে পারছো, অ্যালিগেশন করবো আমরা সোজা হয়ে যাবে। 132 টাকা, তাহলে 1500 টাকার উপরে প্রত্যেক বছরে আমার সুদ আসছে 132 টাকা, শতকরাই কত, তার মানে এখানে 5 আসবে, কাটাকাটি করলে এখানে 3 গেলে 3 4 12, 3 4 44, তাই তো, 44/5, 44/5। এই 5টাকে হারানোর জন্য কি করবো, অ্যালিগেশন করছি, কিন্তু মোটের দেখলাম যে আমরা মোট সুদ আসছে 44/5%, আর ইন্ডিভিজুয়ালি 10% করে আর 7%, এই 44/5, এই 5টাকে হারানোর জন্য কি করবো, প্রত্যেকের সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে এখানে 535, 10 রয়েছে প্রথমটা, এটা 10 50% করে দেবো, 5 10 50, 7 মানে 35 করে দেবো, এবার অ্যালিগেশন করে দেবো, সোজা হয়ে যাবে। অ্যালিগেশন করলে কত আসছে দেখো তো, 35 এর 9 আসছে, আর এখানে 6 আসছে, রেশিও করলে কত আসছে ভাই, 3:2। এখানে হচ্ছে যে বৃহৎ অঙ্কটা, তাই তো, এখানে 5, এখানে 5 মানেই 1500, কত গুণ বেশি,
300 গুণ বেশি। তাহলে বৃহত্তমটা আছে, যে বৃহত্তম 3 মানে কত? 500 টাকা। ঠিক আছে, যখন দেখবে তোমার ইন্ডিভিজুয়ালি দুটো দেওয়া আছে আর মোটের উপর সুদ দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? মোটের উপরে সুদের হার বের করে নেবে, নিলেই সেখান থেকে অ্যালিগেশন করবে। অ্যালিগেশন করলে সুদের হারের থেকে তোমার দেখবে আসলের পরিমাণের রেশিও চলে আসবে। সাতাইরা কি বলছে? কোন দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে 5 টাকা বেশি আয় হয়। তাহলে 5% ক্ষতি হচ্ছিল মানে কি? 95% হচ্ছিল প্রথমে, তারপরে 5% লাভ হচ্ছে মানে কি 105% বিক্রি। তাহলে আলটিমেটলি তোমার কতটা বাড়লো পার্সেন্টেজ? 10%। আর এখানে 10% মানে হচ্ছে 5 টাকা, তাহলে 100 মানে কত ক্রয় মূল্য? কত হবে? অপশন সি অর্ধেক। নেক্সট, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে এ বি একত্রে যখন করছে 12 দিনে করছে, ভেরি গুড। বি এবং সি, বিসি কি করছে? 20 দিনে করছে। আর সি এ কি করছে ভাই? 15 দিনে করছে। এটা পড়িয়েছি, করতে করতে তোমাদের এতদিন প্র্যাকটিস হয়ে যাওয়া উচিত জলের মতো। এদের এলসিএম কত? দেখা মাত্র বোঝা যাচ্ছে কত? 60। প্র্যাকটিস করলে হয়ে যায় 5 12 60, 3 20 60, 4 15 60। তাহলে ওরা একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকে ডবল করে আছে। এখানে দেখো ডবল এ ডবল বি, এগুলো আমি যোগ করি, ডবল এ ডবল বি ডবল বি ডবল সি আসে, তাহলে প্রত্যেকে ডবল আসে, তাই লিখতে পারি কি 2abc লিখতে পারি, মানে এ প্লাস বি প্লাস সি। আর এটা সমান সমান টোটাল কত আসছে দেখো তো, 5 আর 3 8 আর 4 12 আসছে, তাই না? তাহলে শুধু এবিসি মানে কত হয়ে যাবে? 2abc মানে 12, তাহলে শুধু এবিসি মানে কত? 6। ব্যাস, মানে এবিসি টোটাল এক যদি কাজ করে, 6 ইউনিট করে কাজ করে। ক্লিয়ার? এবার দেখো বলছি এ বি ও সি একত্রে কাজটি কতদিনে করে? সিম্পল, 60 ইউনিট কাজ একত্রে তোরা পার ডে কয় ইউনিট করে করে ভাই? 6 ইউনিট করে করে। তাহলে 60/6 করলে আনসার হবে 10। সিম্পল, অপশন নাম্বার বি। এইটুকু। নেক্সট, কখনো কখনো ইন্ডিভিজুয়ালিও চাই, আর ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়ালি চাইবে। যে একটি পার্টিতে পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যার অনুপাত বলছে 30:2। 30:2 বলে দেবে, ভেরি গুড ভাই। 20 জন পুরুষ ওই পার্টিতে যোগ দেয়, আচ্ছা, তাহলে অনুপাতটি 2:3 হয়ে যায়। বুঝেছো ভাই? তাহলে এখানে একটা জিনিস আমরা করতেই পারি, দেখো 2:, আচ্ছা দেখছি ডিফারেন্স সমান আছে এখানে, কি মহিলা কি যুক্ত হয়েছে ভাই? ডিফারেন্স সমান সমান বলছো, মহিলা তো যুক্ত হয়নি না, করতে পারলে দেখো যে ক্রস প্রোডাক্ট আছে কিনা। ক্রস প্রোডাক্ট আছে, তাহলে 20 জন অ্যাড হয়েছে আর এখানে 0 জন অ্যাড হয়েছে, দেখো তো আসে কিনা, দেখি আসে কিনা। তাহলে এখানে দেখো কত আসছে, 3 3 9, আর এদিকে 2 2 4, ডিফারেন্স কত? এদিকে ডিফারেন্স কত? 2 0 0 3 4, ডিফারেন্স কত? 7। 5-এর কত গুণ দেখতেছি? 12 গুণ। 12 গুণ যদি হয়, তাহলে পার্টিতে কতজন মহিলা ছিল? এখানে দেখো মহিলা ছিল মানে 2, 2 মানে কত? 24 হয়। আমি বলেছিলাম না ক্রস প্রোডাক্ট কত বড় বড় অঙ্ক চুটকিতে উড়িয়ে দেবে, বলেছিলাম। ক্রস প্রোডাক্ট, এটাই ক্রস প্রোডাক্ট হচ্ছে, এটাই সুবিধা। হ্যাঁ, সমান করলেও হবে, কিন্তু সময় সমান করতে হলে টাইমটা, সমান করলে টাইমটা নষ্ট হবে না ভাই? বলো, টাইমটা বেশি লাগবে কিনা, তুমি তাই বলো। সমান করলে টাইমটা বেশি লাগবে না? দেখো তুমি এটা ছোট ডিজিট আছে বলে বুঝতে পারলে না, যদি বড় ডিজিট থাকতো তখন কি করতে? তুমি বলছো সমান করলে হবে না, অবশ্যই হবে। দেখো সমান করছো যখন, তুমি কি করে মহিলাটাকে সমান গুণ করছো, এখান থেকে কি করছো? 2 গুণ, তাহলে রেশিওটা আবার চেঞ্জ হয়ে গেল। প্রথম রেশিওটা কথা হলো 9:6 হয়ে গেল, পরের রেশিওটা কথা হয়ে গেল 4:6 হয়ে গেল। তাহলে এখানে কত অ্যাড হচ্ছে? 5, তাই তো? আর 5 মানে 20, তো 4 গুণ বেশি, মানে 6 মানে কত? 24। এটা করলেও হবে, কিন্তু আমার মতে এই ক্রস প্রোডাক্টটা অনেক ইজি লাগবে, বড় বড় অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তুমি এক্ষেত্রে আয় ব্যয়ের অঙ্ক যখন আসবে না, দেখবে কোনোটা সঞ্চয় বলে 20 টাকা, কোনোটা সঞ্চয় বলবে 30 টাকা, আমি তাই লিখবো, ক্রস প্রোডাক্ট করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। এটাও তাই, দেখো একটার বেড়েছে আর একটা বাড়েনি, এটা জিরো ধরে দিলাম। বুঝতে পেরেছো? এই ক্রস প্রোডাক্টে বয়সের অঙ্ক ক্লিয়ার হবে, আয় ব্যয়ের অঙ্ক ক্লিয়ার হবে, আবার এরকম টাইপের অঙ্কগুলো ক্লিয়ার হয়। এবার থেকে এইভাবেই করবে, দেখবে জল হয়ে যাবে অঙ্ক। নতুন সিস্টেম শেখানোর চেষ্টা করি বলে যাবে, যাতে তোমাদের অঙ্কে কম টাইমে কনসেপচুয়ালি বেশি নাম্বার আসে। আচ্ছা, একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 8:5। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 286 জন, আর এখানে টোটাল কত বলছে? 13। কত গুণ? 22 গুণ। 13 গুণ 26,
22 গুণ, 22 গুণ আছে। আচ্ছা, যদি 22 জন ছাত্রী স্কুলে ভর্তি হয়, কিছুই নেই, তাহলে 22 গুণ যদি 8 22 কত হবে? 8 2 16 6, 8 2 16 আর 1 17, আর এখানে 5 22 কত হয়? 110। এটাই। আচ্ছা, বলছে দেখো ভাই, স্কুলে কি হয়েছে, 22 জন ছাত্রী ভর্তি হয়েছে, 22 জন ছাত্রী ভর্তি হয়েছে, তো ছেলে ও মেয়ের অনুপাত কত? সিম্পল। কত হবে এটা? 176 আর 32। দেখো ভাই, কাটাকুটি যাচ্ছে, দেখো 4 দিয়ে কাটাকুটি যাবে, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 4 16 আর 4 4 16, আর এখানে দেখো কত আসছে, 3 4 12, 1 3 4 12 33, তার মানে কত? 11 দিয়ে কাটবে, 4:3, 4 11 4:3, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম, 30টা অঙ্ক 1 ঘন্টা টাইম নিয়েছি, কিন্তু আশা করি